পাঁচ কার্যদিবস শেয়ার বাজারে দরপতন, ডিএসইএক্স কমল 131 পয়েন্ট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয়, মত বিশ্লেষকদের। চট্টগ্রামে বে টার্মিনালের সমুদ্রভাগের অবকাঠামো তৈরিতে ব্যয় 13,500 কোটি টাকা, একনেকে প্রকল্প অনুমোদন। অর্থ বছরের 9 মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি 65,000 কোটি টাকা, মার্চে 10% প্রবৃদ্ধি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। টানা 5 কার্যদিবস দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 131 পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও ডিএসইএক্স কমেছে 22.95 পয়েন্ট। এ সময় কমেছে 61 কোম্পানির শেয়ার দর। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাবে পুঁজিবাজারে এ সংকট, বলছেন বিশ্লেষকরা। রোববার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 22.95 পয়েন্ট কমে অবস্থান করছে 5,074 পয়েন্টে। এই নিয়ে টানা 5 কার্যদিবসে 131 পয়েন্ট কমেছে ডিএসইর প্রধান সূচক। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে মোট 351 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় 339 কোটি 29 লাখ টাকা। লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে 243টির দাম কমেছে, বেড়েছে 101টির এবং অপরিবর্তিত রয়েছে 52টির দাম। ফান্ড কিন্তু যেটা আগে রুল মার্কেটে মুভ করতো, সেই ফান্ডটাও স্টাক আছে। তাহলে একদিকে মার্কেটের এক্সিস্টিং ফান্ড স্টাক আছে, অন্যদিকে যারা বড় বিনিয়োগকারী বা যাদের হাতে ফান্ড আছে তারা অবজার্ভ করছে, অনেক কিছুই পার্টিসিপেট করছে না, অনেকটাই সাইডলাইনে আছে। শেয়ারের অব্যাহত দরপতনে বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স বলছে আস্থা ফেরাতে কাজ করছেন তারা। গভর্নেন্সের মধ্যেও কিন্তু বেশ কিছু আমরা অনিয়ম ছিল, সেই জায়গাগুলোতেও কিছু সংস্কার প্রস্তাব রেখেছি, সেটাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে সবার মতামতের জন্য। এবং সেটা আমরা ফাইনাল করে যখন সাবমিট করব, তখন হয়তো তারা এটাকে আইনের দিকে আগাবে বা এই সংস্কারগুলো পরিবর্তন আনার চেষ্টা করবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 61.12 পয়েন্ট কমে অবস্থান করছে 14,197 পয়েন্টে। এ সময় লেনদেন হয় 6 কোটি 35 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজারের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আনামা আতাউল্লাহ নাইম। জনাব নাইম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, তারা কিভাবে পুঁজিবাজারকে মূল্যায়ন করছেন? বিশেষজ্ঞরা বলছেন যে পুঁজিবাজারে আসলে সাইডলাইনে রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা বিনিয়োগ করছে না, হয়তো আরও দাম কমিয়ে পুঁজি বাজারের শেয়ারগুলো কিনতে তারা চেষ্টা করবে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আজকে আমাকে প্রোগ্রামে যুক্ত করার জন্য। আসলে এই কথাটা তো আমরা সবসময় শুনে আসছি যে কম দামে শেয়ার গুলো কেনার জন্য অনেকে অপেক্ষা করছেন, কিন্তু আসলে দেখেন 5 আগস্টের পর থেকে প্রায় 9 মাস হতে চললো শেয়ার বাজারের বিষয়ে যে অস্থিতিশীলতা, এটা কিন্তু বিরাজমান। দেখেন, আপনার বর্তমান অর্থনীতির যে একটা স্থিতিশীলতার আভাস আমরা পাচ্ছি, বা সেটার যে বিভিন্ন সেক্টরে এটার যে ইতিবাচক কিছুটা অবস্থান দেখা দিচ্ছে, সেটা ছিটে পড়াটাও আমরা কিন্তু শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছি না। আমরা আসলে এখানে সংস্কার হোক তাতে আমরা একমত, বাট শেয়ার মার্কেটটাকে মাসের পর মাস সংস্কারের বিষয়টাতে এসে বারবার যদি বলা হয় আমরা এই সংস্কার করছি ও সংস্কার করছি, তাতে আমাদের দ্বিমত নাই। বাট বাজারটাকে ভাইব্রেন্ট রাখার জন্য যে ধরনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার দরকার, যেটা দৃশ্যমান হলে পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা দেখা দিত, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে বেসিক্যালি মার্কেটে এই অবস্থা বিরাজ করছে। সো এই জিনিসটাকে আপনার শুধুমাত্র আপনার সংস্কারের দিকে তাকিয়ে থাকলে বছরের পর বছর বা মাসের পর মাস, তাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে আমরা মনে করছি না। একটা বিষয় হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল যে গত 15 বছরে পুঁজিবাজারে একটা সংঘবদ্ধ গোষ্ঠী, তারা পুঁজিবাজার থেকে অর্থ লোপাটে যুক্ত বিভিন্ন ধরনের কারসাজির চেষ্টা করেছে, কিন্তু 5 আগস্টের পরে আপনাদের সেই কথিত সংঘবদ্ধ গোষ্ঠী তো আসলে পুঁজিবাজারে আর সক্রিয় নেই। তাহলে এখন বাজারের দৈন্যদশার মূল কারণ কি?
আসলে বিষয়টা হলো যে গত 15 বছর আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আমরা সবাই বলির পাঠা হয়েছি। আমরা মানে যারা কারসাজি করেছে তাদেরকে আপনার এই পর্যন্ত বিভিন্ন দানাই ফানাই করার কারণে কারসাজিকারকরা কিন্তু সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকার কারণেই বেসিক্যালি এই প্রবলেমটা দিনের পর দিন বছরের পর বছর কিন্তু আপনার এই পর্যায়ে চলে এসছে। তো আমরা কারসাজিকারকদের আপনার হলো তাদেরকে মানে তাদের আইন বহির্ভূত যে সমস্ত বিনিয়োগ তারা করেছেন সে ব্যাপারে তারা শাস্তি পাক এটা আমরা চাই। কিন্তু আমাদের কথা হলো যে আপনারা দেখবেন যে সমস্ত বড় বিনিয়োগকারী আছেন সাইড লাইনে বসে আছেন, যারা যারা দোষ করেছেন তাদের শাস্তি হোক, আর যারা দোষ করেন নাই তাদেরকে বিনিয়োগে নিয়ে আসার জন্য যে কার্যকর উদ্যোগ নেওয়ার দরকার সেটা কিন্তু নেওয়া হলে বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের আস্থা ফিরে আসতো। তো এই সমস্ত আপনার 15-16 বছরের যে শেয়ার বাজারে যারা কারসাজি করেছেন তাদেরকে আপনার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা যেরকম আপনার আস্থার জায়গায় ফিরে আনার একটা উপলক্ষ হতে পারে, পাশাপাশি আপনার মার্কেটটাকে আপনার ভাইব্রেন্ট রাখার জন্য আপনার হলো বাংলাদেশ ব্যাংক, আপনার হলো এনবিআর, সামনে আপনার বাজেট আসছে, সে বাজেটে পুঁজিবাজারের অংশে দৃশ্যমান কি থাকতে পারে সেই জিনিসগুলো বিনিয়োগকারী যদি দৃশ্যমান দেখেন তাহলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা অবশ্যই বিরাজ করবে। আমরা ধন্যবাদ আসলে জনাব আতাউল্লাহ নাঈম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে, তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় 13,500 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রোববার রাজধানীতে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিদায়ী সরকার পায়রা সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করে, কিন্তু মাঝপথে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ আর কম গভীরতায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার। সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে মেরিন অবকাঠামো নির্মাণে 9,300 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পরে যুক্ত হবে 4টি টার্মিনাল, যার 2টি পিপিপিতে নির্মাণ করবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের ঠিকাদার। সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে সেজন্য ব্রেকওয়াটার নির্মাণ করতে হয়, আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে, এটাকে বলে বন্দরের হিন্টারল্যান্ড, মানে পিছনের দিক, এগুলোর তৈরি প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে নীতি তাতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতাও যাচাই করা হয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় মোট 16 প্রকল্প অনুমোদন হয়েছে। ব্যয় হবে 24,247 কোটি টাকা। বেসরকারি মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার। যারা আছে তারা এদেরকে চায় না এবং কোর্টে গিয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি 65,000 কোটি টাকার বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে জুলাই-মার্চ সময়ে 3,22,152 কোটি 64 লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল। আদায় হয়েছে 2,56,486 কোটি 84 লাখ টাকা। অর্থাৎ 9 মাস শেষে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি 20.38%। লক্ষ্যের চেয়ে ঘাটতি থাকলেও গেল মার্চে রাজস্ব আদায়ে 10% প্রবৃদ্ধি অর্জন করেছে এনবিআর, যা গেল 9 মাসের মধ্যে সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে, ফলে প্রত্যাশিত রাজস্ব আদায় সম্ভব হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত নয় বাংলাদেশ ব্যাংক, এমন মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সাংবাদিকদের তিনি জানান, ঋণ প্রাপ্তির জন্য দাতা সংস্থাটির শর্ত বাস্তবায়নে অগ্রগতি আছে, তবে শতভাগ বাস্তবায়ন হয়নি। এবারের সফরে আইএমএফ এর প্রধান দৃষ্টি ছিল রাজস্ব আদায় বাড়ানো ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেয়া। তিনি বলেন, এখনই বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছাড়তে চায় না বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের পরিস্থিতি আরও উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুন নাগাদ রিজার্ভ নিয়ে আইএমএফের লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংক পূরণ করতে পারবে বলেও আশা করেন তিনি। আইএমএফের ঋণ প্রাপ্তির বিষয়টা মানে শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, কারণ যতগুলি বাই মার্চ যে সকল শর্ত পূরণ করার কথা ছিল, প্রতিটি শর্তেরই অগ্রগতি আছে, কিন্তু কোনো শর্ত শতভাগ আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। এগুলি সবই যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু কিছু না, তা না, কিছু রাষ্ট্রীয় ইস্যু আছে। 15 বছর পার হলেও এখনও মানা হচ্ছে না পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। এখনও ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর পলিথিন ব্যাগ। ব্যবসায়ীদের দাবি, সহজলভ্য না হওয়া এবং বেশি দামের কারণে পাটের ব্যাগ ব্যবহার করা যাচ্ছে না। আইন প্রয়োগে দুর্বলতা থাকলেও পাটের ব্যবহার বাড়াতে বরাবরের মতোই আশ্বাস দিচ্ছে মন্ত্রণালয়। পাট শিল্পের স্বার্থ রক্ষা ও ক্ষতিকর প্লাস্টিক ব্যাগের ব্যবহার সীমিত করতে 2010 সালে প্রণয়ন করা হয় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। কিন্তু যথাযথ প্রয়োগ না থাকায় এসব পণ্য মোড়কজাত করা হচ্ছে প্লাস্টিকের ব্যাগেই। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন সহ 19টি পণ্য এবং পোলট্রি ও ফিশ ফিডে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করা হচ্ছে না। আমদানির বেশিরভাগ পণ্য আসছে প্লাস্টিক ব্যাগে, আবার দেশীয় পণ্য বাজারজাত করা হচ্ছে পাটের ব্যাগ ছাড়াই। দেশের বড় ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানগুলো প্লাস্টিকের ব্যবহার করছে বেশি। আইনের বাধ্যবাধকতার কথা প্রায় ভুলেই গেছেন ক্রেতা বিক্রেতারা। পাটের ব্যাগের চটগুলি বানানোর জন্য ওই সুযোগ সুবিধাটা দিবে, যখন ওই মালটা বাজারে আসবে এই মালটা ব্যান হয়ে যাবে। এনে মুখে বলে কিন্তু কাজে তো কিছু হয় না, কার্যকরী হয় না। পাটটা যদি বেশি ইউজ করা হয় তখন পাটের দামটা একটু বেশি থাকবে, তখন তো কৃষিক্ষেত্রে ওনাদের একটু উন্নত হবে। দাম কম এবং এটা ইউজেবল বেশি, ঠিক আছে, মানে ইজি টু ইউজ যেটাকে বলে, কিন্তু এখন এটার বিকল্প তৈরি করে পায় না। পাটের ব্যাগ ব্যবহারে অনীহার জন্য সরকারি সংস্থাগুলো নিষ্ক্রিয়তাকে দুষছেন এ খাতের উদ্যোক্তারা। এখন থেকে যদি কিছুটা খরচ বেশি হলেও যদি আমরা দায়িত্ব নেই, আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসে আমরা যে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি, পরিবেশের বিপর্যস্ত অবস্থায়, সেই জায়গা সেটা থেকে অন্তত রক্ষা করার একটা সুযোগ বের হবে। পাটের ব্যাগ যথাযথভাবে ব্যবহার না হওয়ার কথা স্বীকার করছেন মন্ত্রণালয়ের সচিবও। নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যের ব্যাগ সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে বলেও দাবি তার। আমরা জানেন যে সব ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। আমরা যখন করতে যাই, এই মুহূর্তে যদি আমি চালকলগুলোতে অপারেশন করতে চাই, তাহলে সেটা কি হবে না, সেটা অনেক ভাবতো। এরকম এটা অনেক বিষয়ের মধ্যে জড়িতেছে, এক কথায় এটা জবাব দেওয়া সম্ভব না। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করলে 1 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সহজে দেশে আনতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিয়ে এসেছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ফ্রিল্যান্সাররা। রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ ডিজিটাল এই অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে ব্যাংকে আসতে হবে না। ঘরে বসেই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন ফ্রিল্যান্সাররা। এ সময় বক্তারা বলেন, দেশের 10.5 লাখের মতো ফ্রিল্যান্সার রয়েছে যারা বছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করে। যদিও অনেক ফ্রিল্যান্সার বিদেশে অর্জিত অর্থ বৈধ পথে দেশে আনতে অনেক ভোগান্তিতে পড়েন। সম্পূর্ণ চার্জ ফ্রি, এই অ্যাকাউন্টটাতে কোনো ধরনের কোনো চার্জ হবে না, না অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, ডেবিট কার্ডের জন্য আমরা কোনো চার্জ দিব না, শুধুমাত্র গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, সেটা গভর্নমেন্টের চার্জ। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন যদি 100 টাকা ইনকাম করে, তার 35 টাকা সে ডলারে রাখতে পারে, বাকি টাকাটা টাকায় রাখতে হয়, বা চাইলে পুরাটাও টাকায় নিয়ে আসতে পারে। বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ 9 দফা দাবিতে গাজীপুরে হোতাপাড়ায়
ফুয়াং ফুডস কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। দুপুরে কারখানার সামনে এই কর্মসূচিতে শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারি, মার্চ ও চলতি মাসের বেতন তারা এখনও পাননি। এছাড়া কারখানা কর্তৃপক্ষ 7 শ্রমিক এবং 5 জন স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং 242 জন শ্রমিককে ছাঁটাই করেছে। মানববন্ধন শেষে কারখানা ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শ্রমিকরা। পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারখানার সহকারী প্রকৌশলী মাহবুব জামান নাহিদ জানান, 3 মাসের বকেয়া বেতন ভাতা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। আমরা সামান্য সরকারি টাকা বেতন পাই, তাও যদি আমরা সেই টাকা না পাই স্যার, তাহলে আমরা কি করে আমাদের বাচ্চাদের নিয়ে চলি? আমাদের দাবি সকলের পুনরায় ডিউটি চাই, আমাদের বেতন চাই, পিএফ ফান্ডের টাকা চাই। পাওনা দিয়ে আসছে 2 মাসের, এটা বুঝাই দিতে হবে। পিএফ এর যা টাকা আছে এটা বুঝাই দিতে হবে। শ্রমিকের বিরুদ্ধে অন্যায়ভাবে যে মামলা করা হয়েছে, যে হয়রানি করা হয়েছে, এগুলা করা যাবে না। পূর্বে যে 3 জন লোক বের করা হয়েছে, আমাদের ম্যানেজার আছে, প্রোডাকশন ম্যানেজার, শিফট ইনচার্জ, তারপরে একজন প্রোডাকশনের সুপারভাইজার, এদেরকে আবার পুনরায় কাজে বহাল করতে হবে। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম 2,624 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,67,833 টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,60,205 টাকা। পাশাপাশি 18 ক্যারেটের প্রতি ভরিতে গুনতে হবে 1,37,309 টাকা। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 23 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 17 বার, দাম কমেছে 6 বার। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছেন বিভিন্ন দেশের পণ্যে, যা বৈশ্বিক বাণিজ্যে তৈরি হয়েছে অস্থিরতা। এতে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, ফলে দেশের বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে। এদিকে ভারতে স্বর্ণের নতুন গহনা কিনতে পুরাতনগুলো বিক্রিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। মার্কিন শুল্ক ইস্যুতে দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম আউন্স প্রতি রেকর্ড $3,245 পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে ভারতে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম, সেই সাথে বাড়ছে স্বর্ণের দামও। সে কারণে পুরাতন গয়না বিক্রি করে নতুন গয়না কিনছেন গ্রাহকরা। গত সপ্তাহে মূল্যবান এই ধাতুটির দাম আউন্স প্রতি রেকর্ড $3,245 পৌঁছেছে। এই হার আগের চেয়ে প্রায় দ্বিগুণ বলছেন ভারতীয়রা। সোনার দাম ক্রমেই বাড়তে থাকায় নতুন গয়না কেনা কঠিন হয়ে পড়ছে। তাই আমরা হয় পুরাতন সোনার গয়না মেরামত করছি, নয়তো পুরাতনগুলোর বদলে নতুন গয়না কিনছি। আমার বিয়ের সময় গয়নার দাম ছিল 50,000 রুপি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 96,000 রুপিতে। খুচরা বিক্রেতারা বলছেন, পুরানো চুড়ি, আংটি এবং গয়নার সেট বিক্রি করে নতুনগুলো কেনা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। স্বর্ণের দাম অত্যাধিক বেড়েছে। নতুন গয়না কেনার জন্য মানুষের কাছে এত টাকা নেই। এখন বিয়ের মৌসুম, এ মাসে ভারত জুড়ে প্রায় 80,000 বিয়ে হওয়ার কথা রয়েছে। পুরাতনগুলোর বিনিময়ে নতুন গয়না কেনা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। চীনের পর সোনার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা ভারত। দেশটিতে মোট সোনার চাহিদার প্রায় 70% আসে গহনা থেকে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 167 টাকা 11 পয়সায়। বেড়েছে ইউরোর দরও, বিনিময় হয়েছে 143 টাকা 17 পয়সায়। অপরিবর্তিত আছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 67 পয়সায়। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। কুয়েতি দিনারের দর রয়েছে অপরিবর্তিত, বিনিময় হয়েছে 399 টাকা 96 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 27 টাকা 80 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।